দৈনন্দিন জীবনে কাজ শব্দটা ব্যবহার করি, তাই না? কাজ শব্দটা ব্যবহার করি না, বিভিন্ন কাজে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ শব্দটা ব্যবহার করি। তাহলে এই কাজটা কি জিনিস? কাজ কি জিনিস? কাজ বল প্রয়োগের মাধ্যমে যে কি আমরা বলছিলাম, যেটা ব্যাখ্যা করছি না? আচ্ছা, তারপরে দেখো এখানে কাজ বলতে আমরা কি বুঝি? আমরা কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করি, তাই না? বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু কি হয়? সরণ হয়, তাই না? বস্তু কি হয়? সরণ হয়। তাহলে আমি বস্তুর উপর যতটুকু পরিমাণ বল প্রয়োগ করলাম, যে পরিমাণ বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগের ফলে বস্তুর যে সরণ ঘটলো, ওই সরণের গুণফলকে বলবো আমরা বল এবং সরণের গুণফলকে কাজ। তার মানে কি? বল এবং সরণের গুণফলটাকে কি বলবো আমরা? কাজ, তাই না? অর্থাৎ আমি কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করি, সেই বলটাকে যদি আমি কি বলি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, আমি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, তাই না? প্রযুক্ত বলকে আমি কি দিয়ে প্রকাশ করি? ফোর্স, টেক দিয়ে, তাই না? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বল প্রয়োগ করার ফলে বস্তুর যে সরণ ঘটে, তাই না? তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর কি সরণ ঘটবে না? যদি সরণ না ঘটে তাহলে কি কাজ হবে? না, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে প্রথম কথা হলো বস্তুর উপর আমি বল প্রয়োগ করব এবং বল প্রয়োগের ফলে বস্তুর কি হতে হবে? সরণ হতে হবে, তাই না? যদি সরণ না হয় তাহলে কি কাজ হবে? না, কাজ হবে না। তাহলে অবশ্যই বস্তুর কি হতে হবে? সরণ হতে হবে। তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ, তাই না? এই বস্তুর সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি, তাই না? তাহলে এখন আমার এখানে কাজ কি হলো? তাহলে অতএব কাজ কি হবে? কাজের পরিমাণ কত হবে? কাজ সমান হবে কি? কাজকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো? ওয়াট, ডাব্লিউ, তাই না? তাহলে ডাব্লিউ সমান কি? এফ এস, তাই না? তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বল প্রয়োগের ফলে বস্তুটির যে সরণের গুণফল, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে বলবো কি আমি? কাজ, তাই না? তাহলে ডাব্লিউ সমান কি? এফ এস। আচ্ছা, এটা হলো কার সমীকরণ? কাজের সমীকরণ, তাই না? আচ্ছা, এখন এই কাজটা কয় ধরনের হতে পারে? আমি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটির সরণ কোন দিকে ঘটবে? বস্তুটি বলের দিকে ঘটবে না বিপরীত দিকে ঘটবে? দুই দিকেই ঘটতে পারে না? আমি যেমন মনে করি এখানে একটা বল প্রয়োগ করলাম, মনে করি একটা টেনিস বল, কি করলাম আমি? ফ্লোরে এরকম মারলাম, তাই না? তাহলে ফ্লোরে মারলে কি হবে? বস্তুটি এখানে ছিল, এখান থেকে বস্তুটির সরণ ঘটলো, তাই না? ঘটার পর কি হলো? সে ওইখানে আঘাতপ্রাপ্ত আবার হলো, বলটা আবার কোন দিকে? বিপরীত দিকে না? বিপরীত দিকে আবার সরে আসলো না? সরণ ঘটলো। হ্যাঁ, তার মানে এই যে আমরা এর ভিত্তিতে আমরা কি বলতেছি যে কাজকে কবে ভাগ করছি আমরা? দুই ভাগে। কি কি? একমুখী বল, তার মানে আমরা একমুখী বল বা বিপরীত, যেটা আমরা কি ধনাত্মক কাজ অথবা ঋণাত্মক কাজও বলতে পারি, তাই না? তাহলে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। তাহলে যদি ঋণাত্মক কাজ হয় তখন কি হবে? এখানে একটা মাইনাস হবে, তাই না? কারণ বল যেদিকে প্রয়োগ করছি বলের বিপরীত দিকে কাজ হয়েছে, তাই না? যদি বল যেদিকে প্রয়োগ করলাম, যদি সেটার কাজ যদি কি বিপরীত দিকে হয় তাহলে কি করতে হবে? এখানে মাইনাস ব্যবহার করতে হবে, তাই না? আর যদি বলের দিকে হয় তখন কি করতে হবে? তখন প্লাস প্লাস হবে, তাই না? তাহলে ডাব্লিউ সমান কি? এফ এস, তাই না? তাহলে এখন আমাদের এই কাজের সমীকরণ থেকে আমরা কিভাবে নতুন সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি, তাই না? আমরা সেটা এখন করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি জানি বলো তো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি ছিল? বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? এবং সেখান থেকে আমরা একটা গাণিতিক সমাধান সমীকরণ পেয়েছিলাম। সেই সমীকরণটা কি বলো তো? F সমান m a, গুড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F সমান m a তার সাথে s। তাহলে এখানে W সমান কি? m a s। তাহলে এখান থেকে একটা কি হলো? সমীকরণ হলো। এখন আমি এই কাজের কি করতে পারি? একটা মাত্রার সমীকরণ নির্ণয় করতে পারি না? আচ্ছা, আমরা মাত্রার সমীকরণ কিভাবে নির্ণয় করব? কাজের মাত্রার সমীকরণ সেটা একটু দেখি। তাই প্রথম কাজ করলাম, আমি কাজের সমীকরণ পেলাম W সমান কি? F S, তাই না? সেখান থেকে আমি কি করলাম? F = নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা করলাম F = m a, তারপরে s। এখন বিষয়টা হলো এইখান থেকে যদি আমি পরবর্তী ধাপগুলো করতে পারি, দেখো m a সমান কি বলো তো? এটাকে কি অ্যাক্সেলারেশন বা কি বলি আমরা? ত্বরণ। এটাকে কি বলি? অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে? গুড, কি বলো?
বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে, ঠিক তাই না? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে এখানে ত্বরণ এর সমান কি? v বাই v/t বেগ বৃদ্ধির হার হ্যাঁ, v বাই সবাই। t ইনটু s, Into s। তাই না? এই তো না, বুঝলেন আমরা এটা? তাহলে আমরা কি করলাম, এইখানে ত্বরণের a ইকুয়াল টু কি? v বাই v/t a ইকুয়াল টু v বাই s, তাই না? তাহলে এখন আমাদের এই জায়গাটাতে আমরা কি করতে পারি? উপরে কি বেগ পেলাম না? তাহলে এখন বেগ বেগ কাকে বলে বেগ বলতে পারি আমরা? একক সময় সবসময় হারকে বেগ বলে। তাহলে কি সরণের হারকে বেগ বলে, ঠিক তাই না? সরণের হারকেই বেগ বলে। তাহলে v সমান কি? s বাই t। v সমান কি? s বাই t। v সমান হলো s বাই t। তাহলে আমি এই জায়গাটাতে কি করতে পারি? এই যে v সমান কি লিখতে পারি? s বাই t। আমি কি আছে একটা t আর ইনটু ইনটু s। আমি এইখান থেকে যদি এটাকে উল্টাই দিই তাহলে কি হয়? দেখো m m s ইনটু বাই করে t কি s বাই t ইনটু কি হবে? এটা কি এর নিচে t নিচে কি আছে? 1 আছে না? হ্যাঁ। তো এটা উল্টে যাবে না, উপরে 1 বাই 1/t ইনটু s। তাহলে এখান থেকে আমি কি করতে পারি বলো তো? এটা থেকে আমি কি করতে পারি দেখো তো? m আর এখানে s s গুণ করে কি হয়? s স্কয়ার s স্কয়ার। আর নিচে t কি গুণ করলে? t t স্কয়ার। তাহলে এখন আমি ঘরের মাত্রা কি বলো তো দেখি? m। ঘরকে আমরা বড় হাতের m দিয়ে প্রকাশ করি। সরণকে কি দিয়ে প্রকাশ করি? সরণকে l দিয়ে প্রকাশ করি না? সরণকে বড় হাতের l দিয়ে প্রকাশ করি। আর t কে সময়কে কি দিয়ে প্রকাশ করি? বড় হাতের বড় হাতের T t দিয়ে প্রকাশ করি। তাহলে আমি এখানে যদি এটা লিখি m বড় a হাতের স্কয়ার বাই t l স্কয়ার বাই বাই t t স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি একবারে করি, কাজের মাত্রা w m ইকুয়াল স্কয়ার টু m t ইনভার্স t l স্কয়ার t ইনভার্স আসবে, তাই না? যেহেতু নিচে আসবে এটা কি আসবে? t ইনভার্স হবে, তাই না? তাহলে m l স্কয়ার t ইনভার্স। তাহলে এই হয়ে গেল কি আমাদের কাজের মাত্রা সমীকরণ। তাহলে মূলত আমাদের কাজের বিষয়ে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এগুলো যদি মনে রাখতে পারি তাহলে সমীকরণ দ্বারা গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে, তাই না? যাবে না? তাহলে আমরা কি কাজ সম্পর্কে এখন কোনো প্রশ্ন আছে আমাদের? তাহলে কাজ কাকে বলে আমরা বুঝতে পারছি, ব্যাখ্যা করতে পারবো না? কাজ কি ব্যাখ্যা করতে পারবো না? আচ্ছা, এরপর আমরা কাজ কয় ধরনের বা কয় প্রকার কি বুঝতে পারছি না? যে কয় ধরনের কাজ হয়, কাজ কিভাবে ভাগ করা যায়, কিসের ভিত্তিতে বলো তো? আমি যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে যে প্রতিক্রিয়া বল, হ্যাঁ, আমি বল প্রয়োগ করলাম কোনো বস্তুর উপরে, সেই বল প্রয়োগের ফলে বস্তুটির সরণ কি বলের দিকে হচ্ছে না বলের বিপরীত দিকে হচ্ছে, তাই না? আমরা বলেছিলাম যে একটা উদাহরণ দিয়েছিলাম, টিউবওয়েলের উদাহরণ দিয়েছিলাম না? টিউবওয়েলের মধ্যে চাপ দিলে কি হয়? অনেক সময় কি হাত থেকে খসে গেলে কি হয়? ওটা উপরের দিকে আসে না? উপরের দিকে আসে। তাহলে কি হলো? আমি বল যেদিকে প্রয়োগ করলাম তার সরণ বিপরীত দিকে, তাই না? তাহলে এটা ঋণাত্মক কাজ হয়ে গেল না? আর যেদিকে বল প্রয়োগ করব যদি তার সরণ যদি ওইদিকেই হয় তখন সেটাকে কি বলবো আমরা? ধনাত্মক কাজ, তাই না? তাহলে এখানে আমরা কাজকে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ দুভাগে কি ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা কাজের যে সমীকরণ w সমান কি fs করতে পারছি, এখান থেকে ms, তারপর এখান থেকে মাত্রা সমীকরণ নির্ণয়ের জন্য আমরা প্রত্যেকটা ইউনিটকে কি করছি? আমরা সূত্র আকারে ভাগ করছি, তাই না? ভাগ করে আমরা একটা রেজাল্ট পেয়েছি, সেখান থেকে আমরা কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করছি, তাই না? আচ্ছা, এই হলো আমাদের কাজ সম্পর্কিত বিষয়। এবার যদি আমরা এই যে শক্তির সাথে একটু তুলনা করব, কাজ এবং শক্তি। এবার আমরা শক্তি নিয়ে একটু আলোচনা করি। শক্তি কি জিনিস? শক্তি একটা ব্যাপক জিনিস, তাই না? এখানে মহাবিশ্বে কিন্তু অনেক ধরনের শক্তি আছে, দেখি না আমরা? আমাদের পরিচিত কিন্তু অনেক শক্তি আছে না? আমরা শক্তিটা কি আসলে? আমরা শক্তি শব্দটা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি আমরা। তাহলে শক্তি কি, কাকে বলবো আমরা? শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্য। কাজ করার কি সামর্থ্য? বলি না ওর গায়ে শক্তি নেই, তার মানে কি ওই কাজটা করারও সামর্থ্য নেই, তাই না? তাহলে কাজ করার সামর্থ্যকে কি বলবো আমরা? শক্তি, তাই না? কাজ করার সামর্থ্যকে কি বলি আমরা? শক্তি বলি। তাহলে এই শক্তির কি বিভিন্ন রূপ আছে না? শক্তির কিন্তু বিভিন্ন রূপ আছে এবং মহাবিশ্বে এই যত শক্তি আমি দেখি না কেন, এই শক্তিগুলোর মধ্যে মৌলিক কয়টা শক্তি আছে? চারটা। মৌলিক শক্তি কয়টা? চারটা। এই মৌলিক শক্তি মানে কি? এর বাইরে যে শক্তিগুলো আছে, শক্তিগুলো কি দিয়ে তৈরি, মানে কোথা থেকে সৃষ্টি? এই মৌলিক শক্তির মধ্যে। আমি যদি ওগুলাকে ক্যালকুলেশন করি, ওগুলাকে বিশ্লেষণ করে তাহলে দেখবো যে মৌলিক শক্তির যে কোনো একটার মধ্যে পড়ে গেছে, তাই না? আমরা আমাদের পরিচিত কিছু শক্তির নাম বলি,
বিভব শক্তি গতিশক্তি, বিভব শক্তি, মহাকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি, আর কি আছে? নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, তাই না? আর কি আছে? আর কি আছে? এরকম অনেক শক্তি আছে। তাপ শক্তি তাপ শক্তি, গতি শক্তি। আমার এইখানে দেখো তো তোমাদের এইখানে আর কি কি শক্তি আছে? বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ চুম্বক, আর কি আছে? আর কি আছে বলো তো? আর কি আছে? কি আছে এটা? এই যে ফ্যান ঘুরতেছে না, তাহলে এটা কি শক্তি? ঘূর্ণন শক্তি, তাই না? তাহলে এরকম আমরা অনেক শক্তি আছে না? আমরা এই শক্তি সম্পর্কে ধারণা নিব যে শক্তি কোন কাজে লাগে, কিভাবে শক্তি উৎপন্ন হয়, তারপর আমরা নিজেরা কোন শক্তিকে মানে কোন শক্তিতে শক্তির রূপান্তর গুলো কিভাবে হয় এই বিষয়গুলো আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখো শক্তির যে রূপগুলো আছে, শক্তির রূপগুলোর মধ্যে প্রথম কি কি শক্তি আছে আমরা একটু বলি। প্রথম শক্তিটা কি আছে? গতিশক্তি। আচ্ছা, আমরা এখন গতি শক্তি সম্পর্কে একটু জানি। গতি শক্তি কি? গতি শক্তিটা কি জিনিস? আমরা দেখো স্থিতি শক্তি আছে না এবং গতি শক্তি, দুইটা জিনিস আছে না? মানে স্থির বস্তুকে না কোন বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন ঠিক, কোন বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে দেয় না গতি শক্তি। আর স্থিতি শক্তি কি? প্রত্যেকটা বস্তুর মধ্যে হ্যাঁ, স্থির শক্তি আছে না? থাকার হ্যাঁ। জন্য যে স্থির শক্তিটা কি জিনিস? বিভব শক্তি। স্থিতি শক্তি আর একটা নাম হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি। মানে কি? প্রত্যেকটা বস্তুর মধ্যে কি যে আছে? শক্তি নিহিত থাকে শক্তি আছে, যে শক্তিটা নিহিত থাকে। অর্থাৎ বলছে সুন্দর কথা, সেটা হলো কি যে কোনো বস্তুর মধ্যে যে শক্তিটা নিহিত থাকে সেটা কি? এটা হচ্ছে বিভব শক্তি বা বা স্থিতি শক্তি, তাই না? আর কোন বস্তু তার গতির জন্য যে শক্তিটা লাভ করে সেটা হলো তার কি? হ্যাঁ? গতি শক্তি, তাই না? আমরা এখন এই গতি শক্তির সমীকরণ নির্ণয় করব এবং গতি শক্তি দিয়ে সমীকরণ থেকে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়গুলো একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখো গতি শক্তি, তাই না? গতি শক্তি একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে গতি শক্তি কাকে বলে আমরা বললাম? কোন বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে। ঠিক আছে, তাহলে এখন পুরো বস্তুর ভর যদি m হয়, হ্যাঁ, আমি যদি কোনো বস্তুর যদি ভর m ভরের কোনো বস্তুকে যদি কি করি আমরা, যদি তাকে কি তার উপর বল প্রয়োগ করার ফলে যদি তার ভি বেগ প্রাপ্ত হয়, হ্যাঁ, তাহলে আমরা m ভরের কোনো বস্তু m ভরের কোনো বস্তুর উপর যদি এর বল প্রয়োগ করার ফলে আমি কি বললাম? m ভরের কোনো বস্তুর উপর যদি কি করি, আমি F বল প্রয়োগ করলাম। F বল প্রয়োগ করার ফলে যদি কি হয়, বস্তু যদি v বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে, বস্তু যদি কি হয়, ভি বেগ প্রাপ্ত হয়, v বেগ প্রাপ্ত হয়, v বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা কাইনেটিক এনার্জি বা গতি শক্তি, তাই না? তাহলে আমরা গতি শক্তি কি শক্তি পাবো? তাহলে গতি শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? তাই না? আমরা গতি শক্তিকে ইংরেজিতে বলি কি? কাইনেটিক এনার্জি। আমরা অনেক সময় কে ই দিয়ে প্রকাশ করি, আবার টি দিয়ে প্রকাশ করি, তাই না? আমাদের বইতে টি দিয়ে প্রকাশ করা আছে। তাই গতি শক্তিকে আমরা যদি টি দিয়ে প্রকাশ করি তাহলে টি সমান কি হবে? হাফ mv স্কয়ার। v স্কয়ার। এটা হলো কি? এটা গতি শক্তির না? সমীকরণ। গতি শক্তির সমীকরণ, সমীকরণ। ঠিক আছে? তাহলে গতি শক্তির সমীকরণটা হবে হলো টি ইকুয়াল টু কি? হাফ m v স্কয়ার। আমরা এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করব সেই বিষয়গুলো একটু দেখা যাক। যেখানে টি ইকুয়াল টু কি? হাফ m v স্কয়ার। তাহলে এখানে m টা কি? বস্তুর ভর, ভর, আর v কি? ভি হচ্ছে শেষ বেগ। না, v হচ্ছে বস্তুর বেগ, মানে এখানে শেষ বেগ আদি বেগের বিষয় না, এখানে হচ্ছে কি? vটা হচ্ছে কি? তার বেগ। বেগ,
বেগ মানে কি? আমি বস্তুর উপর বল প্রয়োগ করলাম, হ্যাঁ। বল প্রয়োগের ফলে বস্তুটার কি মানে বেগ বেগ। তার মধ্যে যে সরণ সময়ের সাথে যে সরণ হচ্ছে সেটাই তো বেগ, তাই না? তাহলে সেটা হলো বেগ। তাহলে এখান থেকে আমরা কি কোনো বস্তুর যদি ভর দেওয়া থাকে, কোন বস্তুর যদি কোনো বেগ দেওয়া থাকে, তাহলে কি করতে পারি আমরা? সমীকরণ। তার গতিশক্তি নির্ণয় করতে পারি। তখন কি